This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আদাব। দেখুন, একটা অদ্ভুত ব্যাপার, কুম্ভ কুরবানি থেকে দিল্লির ভোট, ব্যাপারটা কিরকম গোলমেলে হলো, এই যে প্রসূনদা, ব্যাপারটা কি? আমি প্রত্যেককে বলছি যে ইউ দ্য সিনসিয়ার ভিউয়ার্স, আমার বন্ধু আপনারা প্রত্যেকে এত ভালো কমেন্ট করেন, তার মধ্যে নানান রকম উৎসাহবাঞ্জক কথাও থাকে। দিলীপ রায় বলে এক ভদ্রলোক বিরোধিতাও করেন, অ্যাকসেপ্টেড। তো সুতরাং সেখান থেকে আজকে দুটি বিষয় আমি পরিষ্কার করতে চাই। মূল বিষয়টা যদিও আজকে আমার ছিল যে দিল্লির ভোটে কি ফলাফল হতে চলেছে, বা দিল্লি দখল করার জন্য বিজেপি কতটা মরিয়া হয়ে গেছে, এবং দিল্লি দখলের জন্য তাদের ফর্মুলাটা এবার কি হচ্ছে, এই সমস্ত নিয়ে। কিন্তু দিল্লি দখলের অন্যতম একটি উৎস বা অ্যাপ্লিকেশন বলা যেতে পারে, যেটাকে ইংরেজির পরিভাষায় অ্যাপ্লিকেশন বলা যেতে পারে, প্রয়োগ বলা যেতে পারে, এবং সেটা প্রয়াগরাজে। প্রয়োগটা প্রয়াগরাজকে প্রয়োগ করবার জন্য। প্রয়াগরাজ তো জানেন, এলাহাবাদের নাম বদলে দিয়ে প্রয়াগরাজ নাম দেওয়া হয়েছে। এই যে দেখুন, অমিত শাহরা সব তার ছেলে পুলেকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ফাঁকা জায়গায়, মানে ফাঁকা করে দেওয়া হয়েছে, ন্যাড়াটাড়া হয়ে তিনি মানে মা গঙ্গাকে প্রণাম করছেন, এবং কুম্ভ মেলায় গিয়ে তিনি তার জীবনের অত্যন্ত উন্নতি জায়গা করেছেন। তিনি হাই সুগারের রুগী, ইনসুলিন নিতে হয়, খাওয়া দাওয়া খুব একটা করতে পারেন না, এগুলো করলে তার শরীর ভালো হয়ে যাবে। মানে কুম্ভ মেলার তাই তো শুনেছি, অন্যভাবে নেবেন না। কারণ আমি আপনাদেরকে পরিষ্কার একটি বার্তা বলতে চাই যে হিন্দু কিন্তু আমিও, এবং হিন্দু শুধু না, হিন্দুত্ববাদের বিষয়বস্তুটা অমিত শাহ থেকে অনেক হায়ার কাস্ট হিন্দু, ব্রাহ্মণ কমিউনিটিতে পড়ি। কিন্তু এই যে কাণ্ড কারখানাটা যেটা কুম্ভ মেলা নিয়ে হলো, এবং যেটা গতকাল সকালবেলা থেকে বিভিন্ন পোর্টালে সংক্ষিপ্তভাবে খবর এলো, কিছু কিছু মিডিয়া এই খবরগুলোকে তুলে ধরলো, এবং তুলে ধরার পর অদ্ভুত ভাবে ঘন্টা দুয়েকের মধ্যে সমস্ত খবরগুলোকে চেপে দেওয়া হলো বিজেপি বা একেবারে কেন্দ্রীয় স্তর থেকে, যে নো মোর। কেন, কি হলো এমন প্রয়াগরাজে, এবং তার সঙ্গে দিল্লির কি সম্পর্ক? মানে খেলতে গিয়েছিল আগুন নিয়ে, আগুনে হাত পুড়ে গেছে আর কি। কারণ প্রয়াগরাজের এই গঙ্গা স্নান বা হিন্দুত্ববাদীর এই ব্যাপার স্যাপার গুলোকে দিল্লির ভোটে অ্যাপ্লাই করবার একটা চেষ্টা রয়েছে বিজেপির। কেন অ্যাপ্লাই করার চেষ্টা রয়েছে? কারণ দিল্লি তাদের দখল করতে হবে। প্রথমে আমি প্রয়াগরাজের ব্যাপারটা আমি পরে আসছি, তার আগে আমি দ্রুত জানিয়ে দিই যে আমাদের কাছে শেষ খবর, মানে আজ সকালবেলা অব্দি যতটুকু খবর এসছে, তাতে করে কোনো মিডিয়া যাচ্ছে না, কোনো মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে মানে মিডিয়া ইন্টারেস্টেডও না, কারণ তারা গদি মিডিয়া, তাদের দরকার নেই। কিন্তু কিছু কি বলা যায়, কিছু সৎ মিডিয়া তো আছে যারা আজকে আমাদের মতন পোর্টাল চালাচ্ছে বা ডিজিটাল ওয়ার্ল্ডে ঢুকেছে। তাদের কাছ থেকে যে সংবাদ, অগণিত লোকের মৃত্যু হয়েছে, অগণিত লোকের গেছে, অগণিত লোকের মৃত্যু হয়েছে, অগণিত লোকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ছবিটা দেখে নিন, এই টুকরো টাকরা ছবি। আমি অবশ্যই থ্যাঙ্কস জানাবো আনন্দবাজার ডিজিটালকে, তাদের কাছ থেকে কিছু কিছু ছবি নিয়েছি। তো এই যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কাউন্ট করা যাচ্ছে না এত লোক হাসপাতালে ভর্তি হয়েছে এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠাচ্ছেন যে এই রাজ্য থেকে যারা যারা গেছেন তাদের মধ্যে কে কে এই অসুস্থতার মধ্যে পড়েছে, পদপিষ্ট ইত্যাদি হয়েছে। এবার প্রয়াগরাজের এই মানে কুম্ভ মেলার ঘটনাটা একটু আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। কুম্ভটা বহু বছর বাদে বাদে হয়, যদিও কুম্ভ মেলা বিভিন্ন জায়গায় হয়ে থাকে। সেটা মহারাষ্ট্রে কখনো হয়, কখনো প্রয়াগরাজে হয়, কখনো এদিকে ওদিকে নানান দিকে হয়ে থাকে। এবং মূলত প্রয়াগ যেটাকে বলা হয়, মানে
ত্রিবেণী সঙ্গম এলাহাবাদে আমি গিয়েছিলাম। আমি এলাহাবাদই বলবো, প্রয়াগরাজ বলবো না। এলাহাবাদের ত্রিবেণী সঙ্গম মানে তিনটে জল, গঙ্গা, যমুনা, সরস্বতী। সরস্বতীটা তলা দিয়ে যায় যে জলটা, সেটাকে দেখা যায় না উপর থেকে, এবং গঙ্গা যমুনার একটা সংমিশ্রণের মধ্যে চেন দেওয়া ছিল। আমি বহু বছর আগে গিয়ে স্নান করেছিলাম, সেটা কোনো পুজো বা তীর্থ করতে না, এলাহাবাদ বেড়াতে গিয়ে স্নান করেছেন, যে দেখি তো কি ব্যাপার। এবং সেখানে গিয়ে দেখলাম যে এরকম চেন লাগানো রয়েছে, সেখানে স্নান করলে নাকি উপকার হয়। উপকার কিছু আমি তো বুঝিনি, যেমন ছিলাম তেমনই আছি। কিন্তু এবারে মানে বেশ সরকারি ভাবে বিজেপি এবং সংঘ পরিবার, আরএসএস প্রত্যেকের পক্ষ থেকে এটা বিরাট ঢাকঢোল পিটিয়ে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে প্রয়াগরাজে এবার যে কুম্ভ মেলাটি হচ্ছে, সেই মেলাতে যারা স্নান করতে পারবেন, কুম্ভ স্নান অর্থাৎ গঙ্গাতে যারা স্নান করতে পারবেন বা ত্রিবেণী সঙ্গমে যারা স্নান করতে পারবেন, এই অমিত শাহ মতন লোকেরাই অ্যাডভার্টাইজ করেছে। সাত তাড়াতাড়ি অমিত শাহ গিয়েছিলেন কেন? আপনাদের বলি, গতকাল অমাবস্যা ছিল, তার আগের দিন অমাবস্যা ছিল। এই দুটো দিন অত্যন্ত পবিত্র দিন হিসাবে ধরা হয় নাকি কুম্ভ মেলায়, কারণ এটা রটন্তী কালী পুজোর একটা ব্যাপার রয়েছে এবং সেটার সঙ্গে কোনোভাবে সংযুক্ত রয়েছে। এবং এই কানেক্টিভিটিতে যেটা দেখা যাচ্ছে যে এই গঙ্গার জলে স্নান করলে নাকি আপনি যা চাইবেন তাই হবে। দেখুন, আমি যে কোনো ধর্মের ক্ষেত্রে ঈশ্বরের কাছে যা চাইবেন তাই হবে এই ব্যাপারটিতে খুব একটা বিশ্বাসী না, খুব একটা না, একদমই বিশ্বাসী না। যা চাইবেন তাই হবে আবার কি? মানে সেখানে চোর গিয়ে যদি বলে যে আমার চুরি বাড়িয়ে দাও, বা সঞ্জয় ইয়ে যদি গিয়ে বলে যে কি বলে সঞ্জয় রায়, যে আমি রেপ ফেপ করেছি বাবা, আমাকে ছেড়ে দিক বিচারক, ছেড়ে দেবে? হয় নাকি? তো সেটাকে আবার অন্য মোড়কে মুড়েছেন আমাদের এই সাধু সন্ন্যাসীরা। তারা বলেছেন যে না, ওরকম আলতু ফালতু জিনিস চাইলে হবে না, যেটা ন্যাচারাল সেটা চাইতে হবে। তা কি চাইতে হবে? আমার ভালো হোক। আরে ভাই, এমনি আমার ভালো হোক বা মন্দ হোক, জিনিসপত্রের যা দাম, কালকে রাত্রিবেলা গিন্নির জন্য ওষুধ কিনে এনেছি, যে ওষুধটার দাম ছিল 100 সামথিং টাকা, সেটা 305 টাকা দিয়ে এনেছি। তো এই হচ্ছে কি ভালো হওয়ার জিনিস? গঙ্গায় ডুব দিলে সেটা আবার কি 150-তে চলে যেত? হয় না। এগুলো হচ্ছে আমাদের বিশ্বাস, এবং প্রত্যেক ধর্মের মধ্যে বিশ্বাসই তারা ঈশ্বরকে, কেউ মসজিদে যাচ্ছে, কেউ চার্চে যাচ্ছে, আমরা মন্দিরে যাচ্ছি বা ধর্মের জায়গায়। ভাই ঠিক আছে, আমাদের ধর্মের জায়গা থেকে যদি আমরা পুণ্য লাভ করতে পারি, ভেরি গুড, আমি না করছি না। কিন্তু বিবেকানন্দের বাণী হচ্ছে এটা, যে মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই পুণ্যতীর্থে না গিয়ে গরিব গুরব মানুষদেরকে যে টাকাটা খরচা হয়েছে, যদি তাদের পেছনে স্পেয়ার করে যেত, মন্দটা কি ছিল? বা এত দরকার নেই। গঙ্গাটা তো নেমে আসছে উত্তরাখণ্ড থেকে, নামতে 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 গিয়ে গঙ্গাসাগরে গিয়ে মিলছে। আমাদের মুখ্যমন্ত্রী তো গঙ্গাসাগরের আয়োজন করেছিলেন, একটি লোকের অসুবিধা হয়েছে, তার পুলিশ আর্মি ফার্মি নামিয়ে, ক্যাডার ট্যাডার নামিয়ে একেবারে নিখুঁত নিপাট ভাবে গত 11 বছর ধরে গঙ্গাসাগর গঙ্গা স্নান করাচ্ছেন। আমি আবারও বলছি, ধর্মীয় জায়গা থেকে আমি কাউকে ধর্মে আঘাত করতে চাইছি না, যে আমরা ঈশ্বরকে পুজো করব গঙ্গা স্নান করে, ঠিক আছে, কিন্তু যা চাইবে তাই মিলবে, যেটা এবার রটিয়ে দেওয়া হয়েছিল, সেইটাতে আমি বিশ্বাস করি না। কিন্তু আমার আন্তরিকতার দিক থেকে আমি চার্চে যেতে পারি, আমি মসজিদে গিয়ে আল্লাহর কাছে মাথা ডেকে আবেদন করতে পারি। আমি তো গেছিও বহুবার, বহু মসজিদে গেছি, এমনকি আপনার ইয়েতে গিয়ে, রাজস্থানে গিয়ে আমি তো গেছি, জয়পুর, আজমিরে গিয়েছি, আজমিরে আমার দিদি থাকতেন, আজমির শরীফে গিয়েছি। কিন্তু আমি গিয়ে বলিনি অ্যাবনর্মাল কিছু, যে আমার এটা চাই ওটা চাই। গিয়েছি, আন্তরিকভাবে নমস্কার করেছি, ব্যাস ঠিক আছে, ওই পোলাও খেতে দিয়েছে, খেয়েছি, চলে এসেছি। পরিষ্কার কথাটা বুঝবার চেষ্টা করুন। এমন কিছু কাণ্ড কারখানা যাতে না হয়, যেটা মমতা পারলেন, যেটা যোগী সরকারের অপদার্থতা এবং কেন্দ্রীয় সরকারের সংমিশ্রণ অপদার্থতাতে কত লোক মারা গেল কাউন্ট করা যাচ্ছে না, 12-14 জন তো বটেই, এটা ডাবল ট্রিপলও হতে পারে, কারণ পুরো ব্যাপারটাই ধামাচাপা দেওয়া হয়েছে। সুতরাং আমি এখানে কোনো কিছু বলতে পারি না। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে, কত লোক আহত হয়েছে, মৃত্যুর সঙ্গে লড়াই করেছে, সেটাও কাউন্ট করা যাচ্ছে না। কারণ মোটামুটি যদি ক্যাপাসিটি 10 লক্ষ লোকের হয়ে থাকে, তাহলে 30 লক্ষ লোক গেছে। মানে এমন কথা আমি শুনলাম, যারা সদ্য এক ভদ্রলোক ফিরলেন আমাদের অফিসের সঙ্গে যুক্ত, বলেছে আমি ট্রেন থেকে নেমেছি, ট্রেনে কোনো রিজার্ভেশন পাইনি, এবং ট্রেন থেকে নেমে আমি সঙ্গে নিয়ে গেছিলাম ফু বালিশ এবং ইয়ে কি বলে প্লাস্টিক এবং মোটা চাদর কম্বল।
সেটা আমি একটা গাড়ি বারান্দার নিচে শুয়েছিলাম, আমার মতন অনেকেই হাজার হাজার লোক ওইরকম তলায় শুয়ে আছে, কোনো হোটেলে জায়গা নেই, কোনো কিছু জায়গাতে জায়গা নেই, এবং বিমানের ভাড়া 30,000, 40,000, এমনকি 50,000 টাকা পর্যন্ত হয়েছে। মানে যে যা পারছে ঈশ্বরকে কেন্দ্র করে লুটে পুটে খাচ্ছে। এখানে আমার তীব্র আপত্তি রয়েছে যে এটাকে প্রমোট করছে মোটামুটি সংঘ পরিবার, তারা এটাকে ছড়িয়ে দিয়েছে যে হিন্দুত্ববাদ মানে আসলবাদ, এবং সেটাকে অমিত শাহর মতন তাদের ছালবাকলরা ছড়িয়ে দিচ্ছেন। এবং দিল্লির ভোট হচ্ছে 5 তারিখ, 4 তারিখে সেখানে ডুবকি মারতে যাচ্ছে নরেন্দ্র মোদী স্বয়ং। অর্থাৎ এগুলো কোনো বড় ঘটনা না যে ঈশ্বরের কাছে যাচ্ছি বা প্রার্থনা করছি, এগুলো হচ্ছে সেকেন্ডারি। ধব্বাজিটা আমাদের যেটা, সেটা হচ্ছে গিয়ে এটাকে কেন্দ্র করে আমি আমার ভোটার বাড়াবো, আমার ঈশ্বরের নামটাকে ক্যাপিটাল করে আমি আমার ধান্দাবাজিটা চালাবো। আমার আপত্তি সেখানে। দেখুন, আপনি নর্মাল কোর্সেই তো কুম্ভটা হতে পারত, এত তো মোদি যাবে, অমিত শাহ যাবে, ইত্যাদি ইত্যাদি, এত বাড়াবাড়ির তো দরকার ছিল না। এবং সেখানে যোগী আদিত্যনাথ একটা অদ্ভুত ধরনের একটা গেরুয়া গেঞ্জি, তারপরে ধরুন হেমা মালিনী গিয়ে সেখানে সব জায়গা ফাঁকা করে দেওয়া হচ্ছে তাদের জন্য। ভিআইপি ভিআইপি সুপার ভিআইপি কে মমতা কি জানি নাম, সেই ফিল্ম কুলকার্নি, সে গিয়ে সাধু হয়ে গেল, ওই জাদু হয়ে গেল। ওইদিকে ওই যে দাড়িওয়ালা লোকটা যে কি আয়ুর্বেদিক ওষুধ ফষুধ বানায়, যোগী কি জানি, সে গিয়ে লাফালাফি করে চুল ধুলো। এসব নাটক এবং ন্যাকামিতে ভর্তি। এবং তার সঙ্গে একটি ছবি যদি থাকে আপনাদের দেখাচ্ছি। ভিআইপি বলতে আম্বানি পরিবারের যে ছোট ছেলে, তিনি পর্যন্ত যখন গেছেন, নিতা আম্বানি নয়, তার টিনা আম্বানিকে নিয়ে, আম্বানি পরিবারের ছোট ছেলে, তার জন্য সমস্ত জায়গা ফাঁকা ক্লিয়ার করে রাখা হয়েছে। মানে এটাকে কেন্দ্র করে একটা হিন্দুত্ববাদের জায়গা নর্মাল রাখা যেত যে এটা আমাদের কুম্ভ হচ্ছে, স্বাভাবিকভাবেই যাবে। এবং যখনই কুম্ভ মেলা হয়েছে, সে অমৃত কুম্ভের সন্ধানেতে, এই তো বইমেলা স্টার্ট হয়ে গেছে অলরেডি, অমৃত কুম্ভের সন্ধানেতে আমরা সমরেশ বসুর কালকুটের উপন্যাসে তো আমরা অমৃত কুম্ভের, দেখুন এই যে কাণ্ডধারা দেখুন, এর জন্য ভিআইপি ব্যাপার। এই ছবিটা আমরা আনন্দবাজার থেকে নিয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এর জন্য ভিআইপি ট্রিটমেন্ট। তো আমরা অমৃত কুম্ভের সন্ধানেটা আমি পড়েছিলাম, দয়া করে পড়বেন, যে ধর্মের নামে কি বিভৎসতা চলে সেখানে কিন্তু পরিষ্কার দেওয়া রয়েছে। এবং কত লোকের মৃত্যু হয়েছিল কালকুটের ওই উপন্যাসটা পড়ে। কালকুটটা হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম। সেখানে যে ভয়াবহতাটা ছিল সেটা কিন্তু আবার এত বছর বাদে, সমরেশ বসু কবে মারা গেছেন, তো এত বছর বাদে কিন্তু সেই ভয়াবহতাটা ফিরে এলো, যেটা পুরোপুরি ধামাচাপা গতকাল দিয়ে দেওয়া হয়েছে, পুরোপুরি ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। এবং আকাশ থেকে, বিমান থেকে মানে ফুল টুল ছড়িয়ে এমন একটা ভাবসাব করা হচ্ছে যে কিছু হয়নি, ধর ও 2-4 জন তো মারা যাবেই। আমার প্রশ্ন এখানে যে দুটি ঘটনা, এবং আমি মনে করি যোগীর অপদার্থতা এবং যোগীর সঙ্গে থাকা অ্যাডমিনিস্ট্রেশনের অপদার্থতার জন্য এটা বারবার ঘটছে। আপনাদের মনে আছে যে উত্তরাখণ্ডে এরকম ধরনের একটা কি জানি মেলা ছিল, যেটা কোভিড এর টাইমে হয়েছিল। সেখানে কয়েক লক্ষ লোক, 8 লক্ষ লোক সেখানে গঙ্গার সোর্স থেকে সেখানে স্নান করেছিল। এবং 8 লক্ষ লোকের মধ্যে কত হাজার লোকের করোনা হয়েছিল এবং মৃত্যু হয়েছিল কল্পনা করা যায় না। সেটাকে রেস্ট্রিক্ট করতে পারেনি যোগী, মানে যোগীর জায়গা না ওটা, উত্তরাখণ্ড আলাদা, রেস্ট্রিক্ট করতে পারেনি বিজেপি, করতে পারেনি। এবং তাতে করে কিন্তু ছড়িয়ে গিয়েছিল করোনা দিক থেকে দিগান্তে। তা আমার কথাটা হচ্ছে যে ধর্মীয় জায়গায় গেলে যদি এই অবস্থা হয়, আমরা ছোট্ট একটা উদাহরণ দিই, আপনারা হয়তো অনেকেই আমাকে খিস্তি মারতে পারেন, মারুন আমার কচু, আমার যথেষ্ট বয়স হয়েছে, ওসব ফালতু বাতেলা আমাকে মেরে লাভ নেই। খ্রিস্টানদের কিন্তু আপনি যদি পোপ পলের জায়গা দেখেন, যে রোমান ইয়েতে ক্যাথলিকদের যে অনুষ্ঠান হয় রোমের সঙ্গে লাগোয়া, তো সেখানে এরকম হাজার হাজার লোক যেদিনকে পোপ পল বাইরে বেরোন তার আশীর্বাদ নিতে বা তার সঙ্গে দেখা করতে, হাজার হাজার লোক বেরিয়ে আসে। এবং সারা ইউরোপ আমেরিকা থেকে লোক সেখানে যায়, কিন্তু কোনো গন্ডগোল আজ অব্দি হয়নি, কোনো মৃত্যু হয়নি, কিচ্ছু হয়নি। ভেরি সিম্পল, খুব সিস্টেমেটিক্যালি পুলিশ ইত্যাদি ইত্যাদি সমস্ত ছড়িয়ে থাকে, খুব সিস্টেমেটিক্যালি একদল লোক ঢোকে আর একদল লোক বেরিয়ে যায়। পোপ পল ওখানে থেকে ক্যাথিড্রাল চার্চ থেকে এরকম হাত ইয়ে করে দেয়, এবং এই সিস্টেমেই কিন্তু চলে। এটা আমি খ্রিস্টানদের কথা বললাম, বলবো এবার মুসলিমদের কথা, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকুন।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। আমি বলছিলাম যে খ্রিস্টানদের যে ব্যাপারটা হয় রোমে, সেখানে লক্ষ লক্ষ খ্রিস্টানদেরকে দেখা যায় এবং তারা উপস্থিত হন যে পোপ পলের কাছ থেকে তারা আশীর্বাদ নিতে বা ঈশ্বরের আশীর্বাদ নিতে, যে সিস্টেম আমি জানি না, এটা আমি দেখেছি। এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। দ্বিতীয় জায়গাটি আমি বললাম, মক্কাতে প্রত্যেক বছর যাওয়া হয় মুসলিমদের। মক্কার সিস্টেম কি জানেন? মানে আমার বন্ধু বান্ধব আছে বলে বা ববির কাছ থেকে আমি শুনেছি, ববি হাকিমের কাছ থেকে, আমার বন্ধু, যে মক্কার সিস্টেম হচ্ছে আপনাকে আগে থেকে জানাতে হবে ভাই আপনি যাচ্ছেন এবছর। সেখানে একটা মানে নোট করা হয় যে এত লোক আসতে পারে, এত লোক থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবং যদি অতিরিক্ত হয়ে যায় তারা জানিয়ে দেবে ভাই আপনি আসবেন না, আমরা জায়গা দিতে পারবো না। এবং মক্কা সিটি অসাধারণ, মানে আপনারা গুগল সার্চ করে বা ডাউনলোড করে দেখতে পারেন। চমৎকার মাখনের মতন রাস্তা, দুদিকে হোটেল, থাকার জায়গা ইত্যাদি ইত্যাদি হয়ে একটা বিজনেস সেন্টার সেখানে হয়ে রয়েছে। এবং আপনি যদি সেখানে যেতে চান আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে, বিমান এয়ার টিকিট থেকে শুরু করে সেখানে কোথায় থাকবেন কি বৃত্তান্ত। সেখানে যারা যান তারা এক বস্ত্রে, একটা সাদা বস্ত্রেতে যান, মাথা কামিয়ে তারা গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন। এবং সেখানেও লক্ষ লক্ষ লোকের উপস্থিতি হয়। একটা লোক তা যদি মরেনি। আমি বিইং এ হিন্দু, আমি কি করে এটা টলারেট করব যে আমার পরিচিত কেউ বা আমার কমিউনিটির একটা লোক সেখানে স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেল? হাউ আই কনসিডার দ্য ম্যাটার? আপনার উত্তর দিতে পারবেন? যদি উত্তর দিতে না পারেন ঘাউড়ামি করে কোনো কিছু কমেন্ট করবেন না, উত্তর দেওয়ার চেষ্টা করুন। যে আমি আমার ধর্মক্ষেত্রে গিয়ে যদি পায়ের তলায় চাপা পড়ে মারা যাই, যে তার দায় এবং দায়িত্বটা কার? এবং এইটাকে এত বেশি অ্যাডভার্টাইজ করা হয়েছে কেন? কারণ হচ্ছে দিল্লির নির্বাচন বা হিন্দুত্ববাদকে তুলে ধরা। আপনারা তো ওয়াকফ নিয়ে প্রবীর বিশ্বাসের আগের পোর্শনটা দেখেছেন যে কিভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। সে গেল, যাক আমি সে বিষয়ে যাচ্ছি না। হিন্দুত্ববাদ বিষয়টা কি জয়নগরের মোয়া, যে শিয়ালদা স্টেশনে গেলেই নকল মোয়া পাওয়া যাবে? আপনার জয়নগর থেকে কেউ আজ অব্দি মোয়া খেয়েছেন কিনা আমি জানি না, তবে যে মোয়াগুলো কেনে সেটা শিয়ালদা স্টেশনের থেকে সাপ্লাই হয়, তৈরি হয় কলকাতায়। জানি না আপনি কি খেয়েছেন বা কি বলবেন যে অসাধারণ টেস্ট ফেস্ট ইত্যাদি। হাউএভার, তো সেই জয়নগরের মোয়া, সরি, সেই জায়গা থেকে আমি বলবো যে কেন এই হিন্দুত্ববাদকে এইভাবে ছড়ানো হচ্ছে। কারণ এটাকে এবার আরএসএস এর 100 বছর, এই 100 বছরে তারা এমন কিছু একটা করে যেতে চাইছেন যে যেখানে এই সংঘ পরিবারের কর্তৃত্বে ভারতবর্ষটা আলটিমেটলি যেন একটা হিন্দু রাষ্ট্রে পরিণত হয়। বাংলাদেশের ব্যাপারগুলো আমি ভাবছি না। দেখুন আমরা এত জ্ঞান দিই যে ওদের ওখানে এই হচ্ছে ওই হচ্ছে, আগে থেকেই ছড়িয়ে দেওয়া হচ্ছে পুজো, আচ্ছা সরস্বতী পুজোর সময় এরা হামলা করবে, কি করে জানলেন? নকল ছবিতে ভর্তি হয়ে গেছে, কিভাবে আপনাকে ভুল পথে চালিত করা হবে তার পুরোপুরি পলিসি। ভাই আপনারা কি নিজেদের জায়গাটা দেখুন। এবং এই কারবার করতে গিয়ে দিনের পর দিন যে ঘটনাগুলো ঘটেছে সেটা কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবেই আমি বলবো নিন্দনীয়। এবং আমি বলছি যেটা যে দিল্লি ইজ এ সিটি যেটি একটা মোটামুটি ছোট স্টেটের সমান, মানে ত্রিপুরা থেকে বড়, মানে বিধানসভা অনুপাতে। কি হিসাবে বড়? সেখানে 70টির মতন আসন রয়েছে, যিনি অরবিন্দ কেজরিওয়াল দিনের পর দিন দখল করে রেখে দিয়েছেন, জিতছেন। অদ্ভুত সেখানকার ইকুয়েশন, 7টি লোকসভা সেখানে রয়েছে, তার মানে কত বড় শহর চিন্তা করুন।
যদিও দিল্লির সেই পোর্শনের মধ্যে খানিকটা নয়ডা ঢুকে যাচ্ছে, খানিকটা উত্তরপ্রদেশের এদিক ঢুকে যাচ্ছে, খানিকটা হরিয়ানার একটা পোর্শন ঢুকে ঢুকে, যাই হোক বিগ সিটি দিল্লি, মানে তিনটে কলকাতা ঢুকে যাবে। এখন অবশ্য নিউটাউন টিউটাউন হওয়াতে কলকাতা অনেক বড় হয়েছে। সে দিল্লিতে 70টি আসন বিধানসভা, সে বিধানসভার ক্যাপাসিটি লিমিটেড, মানে পুলিশ প্রশাসন তাদের হাতে নেই, এই 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 জিনিস করতে পারবেন না, ওই ওই জিনিস করতে পারবেন না। এবং দিল্লি আমাদের রাজধানী হওয়াতে ফুল প্রায়োরিটিটা দিল্লির সমস্ত নেতা মন্ত্রীরা পান, এবং সেখানে নরেন্দ্র মোদী নিজেই থাকেন। ফলে নরেন্দ্র মোদী কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের বাসিন্দা বলা যেতে পারে। মানে অরবিন্দ কেজরিওয়াল যেখানে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীত্বের অন্যতম একজন সদস্য, মানে সেখানে থাকার লোকটির নাম হচ্ছে কি নরেন্দ্র মোদী। কিন্তু এবারে যে ঘটনাটি ঘটেছে, এবারে তারা মহারাষ্ট্র দখল করেছে, হরিয়ানা দখল করেছে, এবং এরা ইয়াং জেনারেশনকে প্রচুর স্বপ্ন দেখিয়েছে। দেখুন, দিল্লি এমন একটা শহর, সেটাকে মিনি ইন্ডিয়া বলা যেতে পারে, কারণ এখানে সারা ভারতবর্ষের সমস্ত স্টেটের লোক থাকে, এবং তারাই থাকে যারা নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত প্রসিদ্ধি জায়গায় রয়েছে, মানে দে আর ভেরি বিগ শট। হাউ এভার, মানে দিল্লিতে যে বাঙালিরা চিত্তরঞ্জন পার্ক আদার সাইডে থাকেন, তারা বাঙালি জায়গাতে একেবারে ক্রিম, মানে ক্রিম অফ কমিউনিটি, এক একটা কমিউনিটির ক্রিম যারা, মানে বেস্ট স্বর যারা, তারা সব সেখানে দিল্লিতে থাকেন। সেটা পাঞ্জাবিরা থাকেন, তামিলরা থাকেন, তেলেগুরা থাকেন, সব ধরনের মানুষ সেখানে থাকেন। এবং এরা যথেষ্ট বলা যেতে পারে যে দিল্লির যে ভোটটি হয়, সে তারা খুব ভাবনা চিন্তা করে ভোট দেয়। তারা গতবারেও 7টি আসনে দিয়েছিল বিজেপিকে, এবারও 7টি আসনে দিয়েছে বিজেপিকে। এবার বিজেপির কাছে ইজ্জত কা সওয়াল হয়ে গেছে যে সামহাও এবার অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে হবে। এবং অরবিন্দ কেজরিওয়ালেরও একটা নেগেটিভ দিক রয়েছে, যেটা আপনাদের জানা উচিত, যে ইন্ডিয়ার শরিক হিসেবে বলি, অরবিন্দ কেজরিওয়াল সম্বন্ধে যে ব্যাপারটা, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সঙ্গী সাথী যারা ছিলেন, তাদের মধ্যে এখন অনেকেই, মানে দলটি সংগঠিত হওয়ার পর অনেকে বেরিয়ে গেছেন, যারা যোগেন্দ্র যাদব বলুন, তারপর আরো যারা যারা ছিলেন, তারা কিন্তু প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়াল, তারা কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে নেই। এ কারণে নেই, অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে সংঘ পরিবারের পার্ট 2। আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু দে আর দ্য পার্ট 2 অফ সংঘ পরিবার, এটুকু আপনাদের বলতে পারি। সংঘ পরিবারের পার্ট 2 হচ্ছে গিয়ে এই অরবিন্দ কেজরিওয়াল। এবং তিনি ওই মঞ্চে উঠে জয় শ্রীরামও তার মঞ্চ থেকে বলা হয়, ভারত মাতা কি জয়ও তার জায়গা থেকে বলা হয়। এটা অরবিন্দ কেজরিওয়ালের কিন্তু স্পেশালিটি, অর্থাৎ হিন্দুত্ববাদ তিনিও ছড়িয়ে দিচ্ছেন নানান ভাবে, যে কারণে যোগেন্দ্র যাদব টাদবরা বেরিয়ে গেছিলেন যে না, এরকম ধরনের যদি সুনির্দিষ্ট কোনো মানে ধর্মকে কেন্দ্রিক করে, যদিও আপনাদেরকে বলি যে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কিন্তু আরো অনেকেই রয়েছেন যারা সংমিশ্রিত রয়েছেন এই আপ পার্টির মধ্যে। তো এই জায়গাটা কিন্তু পরিষ্কার। ফলে অরবিন্দ কেজরিওয়ালের ট্যাকটিক্সে অরবিন্দ কেজরিওয়ালকে এবার মারার চেষ্টা হচ্ছে। অর্থাৎ তিনি যে ছাড়গুলো দিয়েছেন ইলেকট্রিক বিল থেকে শুরু করে, সেই জায়গায় যুব মহলকে বলা হয়েছে যে আমরা যদি জিতে আসি, তোমাদের দিল্লির প্রত্যেক যুব মহল কিন্তু চাকরি পাবে, বাকরি পাবে ইত্যাদি। এবং তার সঙ্গে প্যারে বহেনা না কি একটা করে লাডলি বহেনার মতন টাকাও দেওয়া হবে। ইলেকট্রিক যা ছাড় অরবিন্দ কেজরিওয়াল দিয়েছে, আমরাও সেটা দেবো। একটা বিপুল ভাবে কেজরিওয়ালের বিরুদ্ধে কাউন্টার পার্ট করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম গত লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং আপ পার্টির কিন্তু একটা কোয়ালিশন হয়েছিল, এবার সেই কোয়ালিশনটা ভেঙে গেছে, কোয়ালিশনটা নেই, এবং সেটা হওয়াতে কিন্তু 3 ভাগে ভাগ হবে। অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের একটা ভোট, এবার আপনারা জানবেন যে কংগ্রেস শীলা দীক্ষিত যেবার হেরে যায় কেজরিওয়ালের কাছে, সেবারও কিন্তু শীলা দীক্ষিত 40% ভোট পেয়েছিল, যেটা কমে গিয়ে এখন 7% দাঁড়িয়ে গেছে। বাট 7% ইজ এ কাউন্টেবল নাম্বার ডেফিনেটলি। তো এই 7% আপাতত যেটা আমরা দেখতে পেয়েছি, 46 থেকে 48, কখনো কখনো 51% অব্দি ভোট টেনেছে কেজরিওয়াল, যার জন্য 63টা আসন পেয়েছিল তারা। ফলে কেজরিওয়ালের এখানে যদি থাবা বসিয়ে 7 থেকে 10% ভোট কেটে দেওয়া যায়, কংগ্রেসের পজিশনটা কিন্তু, তার ভোট পার্সেন্টেজ কিন্তু গত লোকসভাতেই দেখা গেছে বেড়েছে, এবার কিন্তু বিধানসভা আসনে বাড়ার সম্ভাবনা প্রবল। যদি এরকম একটা নেক অ্যান্ড নেক সিচুয়েশন করা যায়, তাহলে কিন্তু কেজরিওয়ালের উপর চাপ সৃষ্টি হবে, এবং সেক্ষেত্রে কিন্তু নেক অ্যান্ড নেক ফাইট হলে অন্তত 37 এবং 33 এরকম ফলাফলও হতে পারে। সুতরাং আগের বারের মতো রেজাল্ট তো ডেফিনিট করেই হবে না, ভোট কাটাকাটিতে কংগ্রেস হয়তো একটা আসনও নাও পেতে পারে। এরকম একটা সিচুয়েশন যখন হয়েছে, তখন সেটাকে কনফার্ম করার জন্য এই এলাহাবাদ বা প্রয়াগরাজের এই কীর্তি স্থাপনটাকে সামনে দেওয়া হলো।
যে দেখুন আমরা কতটা হিন্দু, মানে অরবিন্দ কেজরিওয়ালও বলে যাচ্ছে সে কতটা হিন্দু, তিলক টিলক কেটে এখন সেও আচরণ করছে। সুতরাং তাকে হারাতে গিয়ে এই হিন্দুত্ববাদকে তুলে ধরা হলো, এবং নরেন্দ্র মোদী ঠিক 5 তারিখে ভোট 4 তারিখে তিনি কিন্তু এই প্রয়াগরাজে যাচ্ছেন ডুব দিতে, যাতে করে এই বরাবরই তো নরেন্দ্র মোদী সব নাটক ইত্যাদি ইত্যাদি আমরা দেখেছি, যে ভোটের আগের দিন এই করে, ভোটের রেজাল্টের আগের দিন গুহাতে ঢুকে যায়, এবারে কোথায় বিবেকানন্দ রকে গিয়ে চুপচাপ বসেছিল। নানান আমি কোনো প্রধানমন্ত্রীকে বিশ্বে এরকম ধরনের কাণ্ড কারখানা করতে দেখিনি। আমার বিরক্ত লাগে এসব কথা বলতে আপনাদের কাছে, যাই হোক তিনি করেন, তার এটা স্পেশালিটি। ফলে চাপে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল, এটুকু আপনাদের অ্যাসিওর করছি। যদিও দেবাংশু দেব আমার ছোট ভাই, আমার সন্তান সম, আমার ছেলেও বলতে পারেন, দেবাংশু আমাকে বলছে দাদা টেনশন করো না, যে কেজরিওয়াল কিন্তু মানে অ্যাভারেজ ও যেটা দিয়েছে যে 55 থেকে 60টা আসনের মধ্যে থাকবে, 55টা আসনের মধ্যে থাকবে, 45 থেকে 50টা আসন পাবে। ভেরি গুড, এটা দেবাংশুর প্রেডিকশন আমি অ্যাকসেপ্ট করলাম। কিন্তু আমি যতটুকু খবর দিল্লি থেকে পেয়েছি তাতে বিজেপির পজিশন গুড, এবং এই যে কাণ্ডটি হলো এলাহাবাদে, এতগুলো লোকের এত কিছু হলো, এইটা দিল্লির লোকের কাছে কিন্তু ঘরে ঘরে পৌঁছে গেছে। তো দিল্লির লোক অশিক্ষিত না, দিল্লির লোক টিপ ছাপ মারা লোক না, তাদের কাছে এসছে যে প্রয়াগরাজকে অতি নাটকীয় ভাবে ব্যবহার করতে গিয়ে মানুষের মৃত্যু হয়েছে, মানুষ অসুস্থ হয়েছে, এর একটা ব্যাড এফেক্ট, নেগেটিভ এফেক্ট পড়বে। শুধু তাই না, মহিলাদের ভোট কিন্তু এবারও কেজরিওয়াল পাবে। ফলে এর দুয়ের মিশেল যদি সঠিক থাকে, অর্থাৎ মহিলাদের ভোট এবং কেজরিওয়াল এবং প্রয়াগরাজের এই মৃত্যু এবং অ্যাক্সিডেন্টের ঘটনা যেটা টাটকা একদম, যেটা গতকাল বা গত পরশুদিন যেটা হয়ে গেছে, সেই দুটো এফেক্ট পড়বে। যদি এফেক্ট পড়ে তাহলে দেবাংশু দেবের বা প্রবীর বিশ্বাস এর আগে প্রেডিক্ট করেছিলেন, দেবাংশু দেবের ভবিষ্যৎবাণী খাটবে, নতুবা দিল্লিতে কিন্তু হাতড়াতে হবে আপ পার্টিকে, কংগ্রেস পার্টিকে, ড্যাং ড্যাং করে বিজেপি বেরিয়ে যাবে। আপনার মতামত কি? প্রত্যেকে কিন্তু কমেন্ট দেবেন এবং প্রত্যেকে কিন্তু আপনারা উত্তর দেবেন। তবে ফেরও আমি একবার বলছি, ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়িতে কিন্তু এই যে কজনের মৃত্যু হোক না কেন, এটা কাম্য না, চরম নিন্দা করছি। এই ধরনের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে যোগী আদিত্যনাথ থেকে এই বিজেপি বলুন বা এই সংঘ পরিবার বলুন শিখে যেতে পারেন মমতা ব্যানার্জির কাছ থেকে, যে কিভাবে বছরের পর বছর তিনি চালিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড ডে, ভালো কাটুক আপনার দিন, বইমেলাতে আসুন, দেখা হবে, নমস্কার।